আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখেছেন যে গুগল বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটআপ দিতে হয়, কিভাবে রিভিউগুলা নিয়ে আসতে হয়। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইটের জন্য আপনারা কিভাবে পারফেক্ট এসইও করবেন। এখন মনে করেন যে অনেক ক্লায়েন্ট আছে যাদের গুগল বিজনেস প্রোফাইল আছে, আবার অনেক ক্লায়েন্ট আছে যাদের ওয়েবসাইট আছে। এখন দুইটার জন্যই তো আপনার পারফেক্টভাবে এসইও করে দিতে হবে। এখন গুগল বিজনেস প্রোফাইলের জন্য এসইওটা আলাদা, আবার ওয়েবসাইটের জন্য এসইওটা আলাদা। ওয়েবসাইটের জন্য পারফেক্ট এসইও করাটা শিখতে হলে আপনাদের অবশ্যই আমার প্লে লিস্টে আসতে হবে। আসলে আপনারা দেখতে পারবেন যে এসইও কমপ্লিট কোর্স, এই কোর্সটা কমপ্লিট করলে আপনারা একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হয় সবথেকে পারফেক্ট একটা কোর্স, ওইটা শেষ করলে আপনারা যে কোনো ওয়েবসাইট গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসতে পারবেন। আজকে থেকে স্টার্ট হতে চলেছে যে কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হয়। এখন মনে করেন যে কিওয়ার্ড রিসার্চ, এইটা আপনার গুগল বিজনেস বা ওয়েবসাইট এই দুইটার জন্যই সেম, মানে কিওয়ার্ড রিসার্চ করাটা, কিন্তু এসইও করাটা আলাদা। গুগল বিজনেসের জন্য আলাদা, আবার ওয়েবসাইটের জন্য আলাদা। আশা করি গুগল বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেটআপ দিতে হয়, কিভাবে রিভিউ নিয়ে আসতে হয়, এইগুলো আপনারা দেখেছেন। আজকে থেকে দেখবেন যে একটা ওয়েবসাইট কিভাবে এসইও করতে হয়। এখন মনে করেন যে আমি যখন গুগলে এসে প্লাম্বিং সার্ভিস লিখে সার্চ করলাম, সার্চ করার পরেই আপনারা এই জায়গায় কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই জায়গায় একটা জিনিস দেখেন যে স্পন্সর, এইগুলো হচ্ছে পেইড ট্রাফিক। এই যে এই ওয়েবসাইটগুলার অনাররা আছে না, এই অনাররা যতদিন গুগলকে টাকা দিতে পারবে ততদিন তাদের ওয়েবসাইটটাকে এই টার্গেট কিওয়ার্ডের জন্য ফার্স্ট পজিশনে রাখতে পারবে। যখন তাদের টাকা শেষ হয়ে যাবে তখন তাদের ওয়েবসাইটগুলো হাওয়া হয়ে যাবে। এই ওয়েবসাইটগুলা কিন্তু আমাদের কম্পিটিটর না। এবার আপনারা নিচে আসেন, নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলা কি বলেন তো, এগুলো আছে গুগল বিজনেস প্রোফাইল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট। এখন অনেক ক্লায়েন্ট আছে যারা শুধু তাদের গুগল বিজনেস প্রোফাইলটা এসইও করার জন্য আসবে, আবার ওয়েবসাইটটাও। এখন আপনাদের দুইটার কাজই শিখে রাখতে হবে। আজকে থেকে আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইট পারফেক্টভাবে এসইও করতে হয় এবং গুগলের ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করাতে হয়। এখন একটা জিনিস দেখেন আপনারা, যে যখন আমরা এই প্লাম্বিং সার্ভিস লিগে সার্চ করছি তখন কিছু ওয়েবসাইট গুগল আমাদের দিচ্ছে। গুগলের ফার্স্ট পেজে 7টা কিংবা 8টা ওয়েবসাইট শো করে। এখন আপনারা ভাবতে পারেন যে আমি যখন এই টার্গেট কিওয়ার্ডটা বা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি তখন গুগল কিছু ওয়েবসাইট দিচ্ছে। এখন কি এই ওয়েবসাইট কি অটোমেটিক আসছে, না এর পেছে কোনো কারণ আছে? এটা তো আপনি ভাবতে পারেন, অবশ্যই এর পেছে একটা কারণ আছে। এখন মনে করেন যে আপনি একটা গাড়ি তৈরি করবেন, আপনি যদি ওই গাড়ির পারফেক্টভাবে চাকা লাগাতে পারেন, পারফেক্টভাবে তার ইঞ্জিনটা সেট করতে পারেন, পারফেক্টভাবে একটা ফ্রেম তৈরি করতে পারেন, তারপরে তেল লোড দেবেন, তারপর একটা ড্রাইভার হলেই কিন্তু সেই গাড়িটা চলা শুরু করছে। তেমনই মনে করেন যে এসইওর ক্ষেত্রে আপনি যদি পারফেক্টভাবে এসইওটা করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটা অবশ্যই গুগলের ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করবে। এখন আপনারা এই জিনিসটা দেখেন যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা কিন্তু প্লাম্বিং সার্ভিস। যখনই আমরা এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করছি তখন কিন্তু গুগল আমাদের কিছু ওয়েবসাইট দিচ্ছে। এবং আপনারা একটা জিনিস ফলো করেন যে এই টার্গেট কিওয়ার্ডটা, এইটারে বলা হয় ইউআরএল, এইটারে বলা হয় টাইটেল, এইটারে বলা হয় মেটা ডেসক্রিপশন। এখন আপনারা দেখেন যে আপনারা যে টার্গেট কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন, দেখেন যে সেই টার্গেট কিওয়ার্ডটা কিন্তু তার ইউআরএল এর ভিতরে আছে, সেই টার্গেট কিওয়ার্ডটা কিন্তু তার টাইটেলের ভিতরে আছে, এবং সেই টার্গেট কিওয়ার্ডটা কিন্তু তার ডেসক্রিপশনের ভিতরে আছে। এই দেখেন প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, প্লাম্বিং সার্ভিস। একটা গাড়ি তৈরি করতে গেলে যেমন কিছু স্টেপ লাগে, তেমনই একটা ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে আসতে হলেও মনে করেন যে এসইওর কিছু স্টেপ আছে। ওই স্টেপগুলো জানলে আপনিও খুব দ্রুত একটা ওয়েবসাইট গুগলের ফার্স্ট পজিশনে নিয়ে আসতে পারবেন। এই স্টেপগুলো অবশ্যই আমাদের জানতে হবে। সেই স্টেপগুলো কি কি চলেন দেখা যাক।
আপনারা এই অন পেজ এসইওর এই ট্রিক্সগুলা শুধু মাথায় ঢুকিয়ে রাখেন। আমি প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে গুগলটা কিন্তু একটা লাইব্রেরি, যেখানে অনেক বই আছে। আপনি যদি সেখানে পারফেক্টভাবে সার্চ করতে পারেন, আপনি দেখবেন যে ওখানে সব কিছুই পাবেন। আপনি যদি পারফেক্টভাবে সার্চ না করতে পারেন তাহলে কোনো কিছুই পাবেন না। এখন মনে করেন যে আপনার একটা বই প্রয়োজন, আপনি লাইব্রেরিতে গেলেন, যে আপনি নিজেই বই ঘুটাঘুটি করছেন, ঘুটাঘুটি করে বইটা পাচ্ছেন না। এবার আপনি দেখছেন যে এক লাইব্রেরি কাকা বসে আছে, আপনি তার কাছে যেই জিজ্ঞেস করলেন, দেখলেন যে আপনি যেই বই চাইছেন ওই বই রিলেটেড অনেক বই হাজির করে দিয়েছে। তেমনই গুগল হচ্ছে এমন একটা লাইব্রেরি যেখানে আপনি কোনো কিছু লিখে সার্চ করলে, আপনি যেইটা লিখেই সার্চ করবেন না কেন, ওই রিলেটেড শত শত ওয়েবসাইট নিয়ে আসবে। চলেন অন পেজ এসইওর কিছু রুলস আছে, এই রুলসগুলো দেখি। এই রুলসগুলো অবশ্যই ভাই আপনার মাথার ভিতরে ঢুকিয়ে রাখতে হবে, তাহলে অন পেজ এসইওটা করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। সর্বপ্রথম আমরা কি দেখলাম? সর্বপ্রথম একটা ইউআরএল দেখলাম, টাইটেল দেখলাম, মেটা ডেসক্রিপশন দেখলাম, যার ভিতরে টার্গেট কিওয়ার্ডগুলো আছে। আমাদের সর্বপ্রথম স্টেপ আছে ইউআরএল। দ্বিতীয় স্টেপ আছে টাইটেল। তৃতীয় স্টেপ আছে মেটা ডেসক্রিপশন। চতুর্থ স্টেপ আছে হেডিং ট্যাগ। এখন হেডিং ট্যাগ 6টা: H1, H2, H3, H4, H5, H6। তারপরে স্টেপটা আছে ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার ট্যাগস। তারপরের স্টেপ আছে কিওয়ার্ড পার্সেন্টেজ। কিওয়ার্ড পার্সেন্টেজটা বলতে বোঝায় যে আপনি যেই কন্টেন্টটা পাবলিশ করবেন বা যেই কন্টেন্টের জন্য আপনি অন পেজ এসইওটা করবেন, যদি 500 কিওয়ার্ডের হয় তাহলে 3 বার ইউজ করবেন, যদি 2000 কিওয়ার্ডের হয় তাহলে 10 বার ইউজ করবেন। তারপর স্টেপ আছে ইন্টারনাল লিঙ্ক। তারপরে স্টেপ আছে এক্সটার্নাল লিঙ্ক। তারপরে স্টেপ আছে যে কন্টেন্ট আপডেট। এখন মনে করেন যে আপনি এমন একটা কন্টেন্ট লিখেছেন, যে কন্টেন্টের টাইটেল ইউজ করেছেন যে বেস্ট প্লাম্বিং সার্ভিস 2025। এখন 2026 সালে অবশ্যই আপনার কন্টেন্টটা আপডেট করতে হবে, 25-এর জায়গায় অবশ্যই 26 ইউজ করতে হবে। এইরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে পরবর্তীতে আপডেট করতে হবে। সর্বশেষ স্টেপ হচ্ছে যে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। আপনার ওয়েবসাইটে 2টা কন্টেন্ট আপলোড করেছেন একই টার্গেট কিওয়ার্ডের জন্য, কোনো সময় এই ভুলটা করা যাবে না। একটা কন্টেন্ট একটা টার্গেট কিওয়ার্ড। আপনারা কখনোই একটা টার্গেটেড কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটে 2টা কন্টেন্ট আপলোড করবেন না। যখন একটা টার্গেট কিওয়ার্ডের জন্য 2টা কন্টেন্ট আপলোড করবেন, তখন কেউ যদি গুগলে আপনার ওই টার্গেট কিওয়ার্ডটা লিখে সার্চ করে, তখন কিন্তু আপনার 2টা কন্টেন্টই সামনে আসবে। এখন কোনটা র্যাঙ্ক করবে? এইটা র্যাঙ্ক করবে না ওইটা র্যাঙ্ক করবে? তখন কিন্তু আপনার একটা কন্টেন্ট আর একটা কন্টেন্টকে খেয়ে ফেলবে, মানে 2টা কন্টেন্টই কিন্তু নষ্ট হয়ে যাবে, যেখানে আপনার টার্গেট কিওয়ার্ডের জন্য একটা কন্টেন্টও র্যাঙ্ক করবে না। গুগলের রবট বা স্পাই আপনার ওই কন্টেন্ট দুটো গুগলের ইয়েতেই নিয়ে আসবে না। এই জন্য কখনোই এই ভুল করা যাবে না যে একটা টার্গেট কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে কখনোই 2টা
কন্টেন্ট আপলোড করা যাবে না। এখন কোনো ক্লায়েন্ট যদি এই কথা বলে তখন অবশ্যই ক্লায়েন্টের আপনার বোঝাতে হবে যে আপনি যদি একই টার্গেট কিওয়ার্ড দিয়ে 2টা কন্টেন্ট পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার কোনো কন্টেন্টই র্যাঙ্ক করবে না। এইটা এমনিই আপনার মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন, কারণ এইগুলো আপনার অবশ্যই জানতে হবে। অন পেজ এসইওর এই 10টা স্টেপ। এক হচ্ছে ইউআরএল, 2 হচ্ছে টাইটেল, ম্যাটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার ট্যাগস। যখনই আপনি একটা কন্টেন্ট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে পাবলিশ করবেন, যখন আপনার টার্গেট কিওয়ার্ডটা লিখে সার্চ করবে না, তখনই কিন্তু একটা রবট বা স্পাই একটা কন্টেন্টের এইগুলা দেখে যে তার ইউআরএলটা পারফেক্ট আছে নাকি, টাইটেলটা পারফেক্ট আছে নাকি, ডেসক্রিপশনটা পারফেক্ট আছে নাকি, হেডিং ট্যাগগুলো পারফেক্ট আছে নাকি, ইমেজ আর ইমেজ আল্টার ট্যাগসের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা ইউজ করেছে নাকি, তার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এইগুলা দেখে। এখন আপনাদের একটা জিনিস বোঝাই, এই ওয়েবসাইটে আসি। এখন আপনাদের কাজ হবে যে ক্লায়েন্ট যে টার্গেট কিওয়ার্ডের জন্য তার কন্টেন্টটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চাচ্ছে, ওই কন্টেন্টের জন্য যে ইউআরএলটা আছে ওই ইউআরএলের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে, তার টাইটেলের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে, ডেসক্রিপশনের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে, হেডিং ট্যাগ 6টা, হেডিং 1-এ আমাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে, মানে আমাদের যে টাইটেলটা ওই টাইটেলটা হচ্ছে হেডিং 1, ওই 1-এ আমাদের টার্গেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আর বাকি যে হেডিং 5টা আছে ওই 5টাই ওই কিওয়ার্ডের নিশ রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো ওই 5টা হেডিংয়ে ইউজ করতে হবে। ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার ট্যাগসের ভিতরে আমাদের টার্গেট কিওয়ার্ডটা রাখতে হবে, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। আর কন্টেন্ট আপডেট আর ক্যানিবালাইজেশন আপনাদের জানার জন্য, যদি পরবর্তীতে কন্টেন্ট আপডেটও করতে হতে পারে, আবার কোনো সময় ক্যানিবালাইজেশন মানে এই এক টার্গেট কিওয়ার্ডের জন্য 2টা কন্টেন্ট কোনো সময় আপলোড করা লাগবে না। আপনি যদি এই 8টা স্টেপ ভালোভাবে সেট আপ দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার টার্গেট কিওয়ার্ডের জন্য আপনার কন্টেন্টটা খুব দ্রুত র্যাঙ্ক করছে। আপনি যখন এই ওয়েবসাইটে আসছেন, এইটা হচ্ছে ইউআরএল, সে দেখেন তার ইউআরএলের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা রেখেছে। এইটা হচ্ছে তার টাইটেল, তার টাইটেলের ভিতরে তার টার্গেট কিওয়ার্ডটা রেখেছে। তার কন্টেন্ট, এখন ম্যাটা ডেসক্রিপশনটা বলতে বোঝায় যে এইটা কিন্তু আলাদাভাবে লেখার কোনো প্রয়োজন নেই। এখন গুগল অটোমেটিক তার কন্টেন্ট থেকে ম্যাটা ডেসক্রিপশনটা নিয়ে নেয়। এই জন্য আপনারা সবসময় আপনাদের কন্টেন্টের 100 কিওয়ার্ডের ভিতরে আপনার টার্গেট কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। তারপরে তার ইন্টারনাল লিঙ্ক ইউজ করবেন, এক্সটার্নাল লিঙ্ক ইউজ করবেন। তারপরে তার ইমেজগুলো আছে না, তার ইমেজগুলাই ইমেজ আল্টার ট্যাগস ইউজ করতে হবে। আশা করি অন পেজ এসইওর এই জিনিসগুলো আপনারা মাথার ভিতর ঢুকিয়ে রাখবেন। নেক্সট পার্টে যখন আমি অন পেজ এসইওটা প্র্যাকটিক্যালি দেখাবো একটা ওয়েবসাইটের ওপর, তখন দেখবেন যে কিভাবে ইউআরএলের ভিতর টার্গেট কিওয়ার্ড ইউজ করতে হয়, টাইটেলের ভিতর টার্গেট কিওয়ার্ড ইউজ করতে হয়, ম্যাটা ডেসক্রিপশনের ভিতর টার্গেট কিওয়ার্ড ইউজ করতে হয়, হেডিং ট্যাগগুলো কীভাবে সেট আপ দিতে হয়, কীভাবে ইমেজ আল্টার ট্যাগসের ভিতর টার্গেট কিওয়ার্ড ইউজ করতে হয়, আর ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক এই 2টা কি, এই 2টা আপনারা নেক্সট পার্টে আপনাদের ক্লিয়ার করে দেবো।